আমি যখন স্পেস স্টেশনের ভিডিওগুলো দেখো না তোমরা মাঝে মাঝে, তোরা এই হচ্ছে স্টেশন। তো পৃথিবী যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আলো আছে, কিন্তু কি আছে, লাইট আছে, কিন্তু ওই পাশে হচ্ছে অন্ধকার, মানে এর সাইডগুলো দেখবেন যে অন্ধকার। তো আমি বললাম যে এই অন্ধকার সাইডগুলোতে কি আছে। তো একদিন তো আমার এক স্টুডেন্টকে দেখে বলছি, তো সে কি করবে, পকেটের দিকে ঢুকাবে না সামনের দিকে, পরে যে পকেটে ঢুকাই দিচ্ছে, পরে তো এই পকেটটা শেষ। আর এরকম তো আপনাদের যদি কোনোদিন আমি সামনে পড়ে যাই, ঠিক আছে, বা কোনো একজন সম্মানিত পার্থ পড়ে গেছেন আপনাদের সামনে। সো ডিয়ার স্টুডেন্টস, দেখেন যে আজকে আমরা বার চার্ট নিয়ে আলোচনা করব। আর বার চার্টের কী কী আমরা শিখবো বলেন? প্রথমে গ্রামার, ভোকাবুলারি, বার চার্ট, স্ট্রাকচার, প্র্যাকটিস, কোয়েশ্চেন এবং অ্যান্সার। তো সবচেয়ে ভালো আপনারা যখনই আমি এখানে এটা লিখতে যাব, তখন আপনি যেটা বুঝবেন না আমাকে সরাসরি প্রশ্ন করে ফেলবেন, তাহলে আমি সাথে সাথে আনসার দিয়ে দেবো। আর কোনো একটা বোঝানোর সময় যদি আপনার মনে করে যে এটা আমার লিখে রাখা উচিত, তাহলে আপনার খাতায় কী করবেন, লিখে রাখবেন। সো রেডি সবাই? এখন আসেন যে বার চার্ট নিয়ে আমাদের টাইম কত মিনিট বলেন তো? রাইটিং টাস্ক ওয়ানের সময় কত মিনিট? 20 মিনিটস। মার্কেটিংয়ের কত পার্সেন্ট? 33%। আর বাকি 67% কিসে নাম্বার ক্যারি করে? টাস্ক টুতে। সেদিন আমি নাম্বার বন্টনটা দেখাইছিলাম না। আর ওয়ার্ড লিমিট কতটুকু থাকে? 150 মিনিমাম, মানে এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ড আর কি। তো 150 ওয়ার্ডে লিখলে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনি ব্যান্ড 9-এর মধ্যে কত পাবেন? 9ই পাবেন। আর যদি মানে 149 ওয়ার্ড, 148 ওয়ার্ড লিখে ফেলছেন, তখন কিন্তু আপনার কি ওই যে ইনস্ট্রাকশনের নিচে লিখছেন না, আপনাকে বেশি নাম্বার দিবে না। বুঝতে পারছেন? লাইক ধরো অ্যারাউন্ড 3.5, 4.0 এরকম, মানে এর উপরে তো আর দেওয়ার কথাও নয়, কারণ আপনি কি মানেন নাই, ইনস্ট্রাকশন তো মানেন নাই। সো যাই হোক, আমরা সামনের দিকে একটু জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে আমরা গ্রামার চেক করব। কি চেক করব? গ্রামার। তবে তার আগে আমাদের জেনে নেই যে বার চার্ট আসলে কয় ধরনের। বার চার্ট মেইনলি 3 ধরনের। কয় ধরনের? প্রথমে হচ্ছে টাইম বেস বার চার্ট, পরে হচ্ছে আইটেম বেস বার চার্ট, আর পরে হচ্ছে আইটেম প্লাস টাইম বেসড। কয়? দেখবেন যে আপনি যদি বইগুলোতে প্র্যাকটিস করেন, কেমব্রিজ বই বা ইন্টারনেট থেকে বা যে কোনো সাইট থেকে আপনি যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরির আপনাকে এক উপায়ে যদি আমি শিখিয়ে দিই, তাহলে ওইগুলো কী করতে পারবেন, আপনি লিখতে পারবেন না। মানে লিখতে যাবেন, দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা লিখবো, কীভাবে লিখবো না লিখবো সেইটা। তো আসো, এখন আমি যে 3টা প্রকারভেদ আছে আমাদের, সেই 3টা প্রকারভেদ সম্বন্ধে একটু আগে আমি এখানে বুঝাইছিলাম তোমাদের। যেমন 3টা প্রকারভেদ লেখেন যে বার চার্টের কয়টা প্রকারভেদ বলেন তো? 3টা। এটা লিখেন 3 kinds। কি কি দেখেন যে নাম্বার 1 এই যে লেখেন যে টাইম বেসড বার চার্ট। টাইম মানে সময় দিয়ে আসবে। কি দিয়ে আসবে? এটা সময় দিয়ে আসবে। তারপর নাম্বার 2 হচ্ছে আইটেম বেসড। আইটেম বেসড বার চার্ট তবে তত বেশি আসে না, কিন্তু বেশি আসে এই যে প্রথম টাইম বেস আছে, আর আইটেম প্লাস কি বেস আছে? টাইম বেসড বার চার্ট আসে। তো এই 3টা প্রকারভেদের কোনটা কোনটা কীরকম সেটা যদি আমরা একটু বুঝি, এরকম আমি 3টা জিনিস দিব, 3টা চার্ট আঁকবো। এই একটা, 2টা চার্ট আসছি, এই আর একটা, 3টা চার্ট আঁকলাম। তো 3টা চার্টের আমি ইয়েগুলো বুঝাই দিই আপনাকে। ধরো সাপোজ এটা নিলাম, ধরো প্রথমে আমি টাইম বেস যদি বুঝাই দিই, এটা বার চার্ট তো এভাবে থাকে, দেখছেন না আপনারা? হ্যাঁ, তো এভাবে আঁকেন আপনার খাতায়। এটা আঁকে একদম ইজি, এইভাবে দিয়ে দিলেন, শেষ। আবার দিয়ে দিলেন এইভাবে। তো এইভাবে আপনি কি করলেন, আপনি এঁকে ফেললেন। ওকে, টান দেন। আর পরেরটা এখন দেখেন যে পরেরটা হচ্ছে আমি আঁকবো আইটেম বেসড। তাহলে এভাবে আপনি আঁকেন। তো এভাবে দিয়ে দিলেন। ওকে, এখন আসেন যে এরপরে ওইটা আঁকি। এটা হচ্ছে আইটেম প্লাস টাইম আমি আঁকবো। তাহলে এভাবে দিলাম, এভাবে দিলাম, তারপরে এটা এভাবে দিলাম, হ্যাঁ, এরপরে এভাবে দিলাম, তারপরে এভাবে দিলাম, তারপরে এভাবে দিলাম, এবং সবশেষে আমরা কি আঁকলাম? এইভাবে আঁকলাম। তো এগুলা আমি কোনটা কোন প্রকারভেদ, এখন পর্যন্ত আমি জাস্ট একটা র ফাইল আঁকছি আর কি। এটাকে বলা হয় র ফাইল, মানে এখনও পর্যন্ত কিছু দেই নাই, জাস্ট আঁকছি আর কি। কাটোমাতা কী করছি আমরা? আঁকছি। তো এখন দেখেন যে কোনটা কোন প্রকারভেদ। ধরো এটা দিলাম 2000 সাল, এটা কত সাল দিলাম? 2000। এটা দিলাম 2000 কত সাল? 10 সাল। আর এটা দিলাম কত? 2020 সাল। তোমাদের সবার জন্ম এরকম ভিতরে হয়েছে, তাই না? তো তারপরে দেখো যে আমি যদি এখন আইটেম বেস দিই, আইটেম বেস ধরো
এটা দিলাম, ধরো তো আপনি কোন মোবাইল ইউজ করেন? আপনার শাওমি। আপনি কোনটা ইউজ করেন? স্যামসাং। আপনি কোনটা ইউজ করেন? আইফোন। আচ্ছা, তিন ধরনের। তো শাওমি এভাবে দিলাম আমি। এই শাওমি বানান কেমনে? ও সরি, XIO দে। হ্যাঁ, XIOMI শাওমি। তারপরে হচ্ছে এই যে সে স্যামসাং, নাহিদ কি ইউজ করেন? স্যামসাং। আর সে ইউজ করে আইফোন। এই তিনটা ধরো। এখন এটা একটা ক্যাটাগরি, একটা বস্তু না, মানে কি বুঝাইছে? একটা আইটেম। তো এটা দিলাম ম্যান, এটা দিলাম কি? উইমেন। সেম, এটা দিলাম ম্যান, এটা দিলাম উইমেন। এভাবে এটা দিলাম ম্যান, এটা দিলাম কি? উইমেন। ওকে, তো এবার আসো, আমি আইটেম প্লাস টাইম, এটা হচ্ছে কমপ্লিটলি আইটেম, এটা কমপ্লিটলি কি? আইটেম। আর আইটেম প্লাস টাইম এটা কেমনে থাকবে? নিচে আইটেম থাকলো, ধরো সাপোজ এই যে শাওমি, ধরো আমি ইউজ করি রিয়েলমি সাপোজ, আর অন্য আরেকজন ইউজ করেন কি? আইফোনস। তো আপনি দেখেন যে এটা হচ্ছে আইটেম। ধরো উপরে আমি একটা টাইম দিলাম, এটা হচ্ছে 2000 সাল দিলাম, এটা দিলাম 2010 সাল। সেম 2000 সাল, এটা দিলাম কত? 2010 সাল। সেম 2000 সাল, এটা দিলাম কত? 2010 সাল। তাহলে দেখা যায় কোনটা কোন প্রকারভেদ। আমি আপনাকে যদি বলি আবার, যেমন আমাদের এইটা হচ্ছে টাইম বেসড, এটা কি বেসড? টাইম বেসড। কারণ কমপ্লিটলি নিচ দেখে সিদ্ধান্ত নিতে হবে। কোনটা দেখে? নিচ দেখে, নিচে কি আছে। এটা কমপ্লিটলি নিচেও মানে কোনো টাইম নাই, উপরেও কোনো টাইম নাই। সো এটা কমপ্লিটলি কি বেসড? আইটেম বেসড। এইভাবে বুঝছেন আপনারা। আর এটা দেখেন যে নিচে কি? আইটেম, আর উপরে কি? নিচ দেখে সিদ্ধান্ত নিতে হবে। কি দেখে? নিচ দেখে। তাইলে আমরা কি বলতে পারি? এটা আইটেম প্লাস টাইম বেসড। এই তো বুঝলেন। তো এখন যে কোনো চার্ট দেখার সাথে সাথে বুঝতে পারবেন তো কোনটা কোন বেসড। এখানে গিয়ে টাস্ক 2 আমার করতে বেশি ভালো লাগে টাস্ক 1-এর চাইতে, কারণ টাস্ক 1-এ একটু বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের একটু আলাদা আলাদা নিয়ম। যেমন এইটা হচ্ছে কিসের মতো? লাইন চার্ট করছিলেন না? ওইটা যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে ওইটার মতো, কারণ এটা টাইম বেসড। কিন্তু এইটা একটু ডিফারেন্ট, এইটা আর একটু ডিফারেন্ট। বুঝা গেছে? তো আমি এইগুলো আজকে ক্লাসে এইটা শেষ করব, পরের ক্লাসে ওই দুইটা একসাথে আমরা শেষ করব। করে তারপর যখন আপনি শিখে যাবেন, তখন আপনি নিজে নিজে ইনশাল্লাহ এই নিয়ম অনুযায়ী কী করতে হবে? আপনাকে লিখতে হবে। যে কোনো উপায়ে এই নিয়মের ভিতরে কী করতে হবে? আপনাকে নিতেই হবে। তাহলে দেখবেন যে আপনি কি করতে পারবেন? 20 মিনিটের ভিতর শেষ করতে পারবেন। আর আমি তোমাদের আগে একটা বলে দিই, আমি যেভাবে শেখাচ্ছি না তোমাদের, যেভাবে রুলস টাস্ক 1-এর, এই রুলস, এই স্ট্রাকচার, এরকম মেকিংটা আপনি মুখস্থ করে নেবেন। তাহলে দেখবেন যে আপনি 20 মিনিটের ভিতর লিখতে পারবেন। যদি না থাকে তাহলে দেখবেন যে এইটা লিখতে গিয়ে আপনার হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা চলে যাচ্ছে। এই প্রথম আপনারা লিখে আসছেন না? তো প্রথম অবস্থায় দেখবেন যে আপনার অনেক সময় যাচ্ছে, কারণ ওইগুলো তো আপনার ভিতরে নাই, আপনি মনে করে লিখতেছেন। আর যখন ওটা এরকম মেমোরাইজেশন করে ফেলবেন, ওই অনুযায়ী লিখবেন, ওইটার নিয়ম অনুযায়ী, ওইটার ডেটা অনুযায়ী, তখন দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। ক্লিয়ার হয়েছেন? কথাটা মনে রাখবেন সবসময়। সো এইটা দেখছেন যে কোনটা কোন বেসড, আপনারা দেখছেন না? এখন রেডি আছেন সবাই? শেষ হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মেইন টিমে। শেষ না? তাহলে আসেন যে আমরা যেখানে ছিলাম সেই জায়গায় একটু দেখে নিই। আমরা এই যে এইটা স্টার্ট করছি গ্রামার দিয়ে। কী দিয়ে আলোচনা করছি আমরা? আসলে আজকে যে গ্রামারগুলো করাবো এটা হচ্ছে কম্পেয়ার, নাম শুনছেন আপনারা? কম্পেয়ার, তুলনা করা। কন্ট্রাস্ট নাম শুনছেন? এইগুলো কেমনে করা লাগে, এগুলো অবশ্যই আপনি আইএলটিএসের স্টুডেন্ট হিসাবে আপনার অবশ্যই জানা প্রয়োজন। কারণ ইন দ্য ফিউচার আপনারা যখন বাইরের দেশে যাবেন, গিয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবেন, তখন বসের আয় ব্যয়ের হিসাব আপনাকে দেখাতে হবে না? আগের বছর কত ছিল, এই বছর কত হয়েছে, বা 2 বছর আগে কেমন ছিল, 10 বছর পরে কীরকম হবে। তো এই জিনিসগুলো তো কম্পেয়ার কন্ট্রাস্ট করে আপনাকে দেখাতে হবে। এখন যদি এগুলো কম্পেয়ার করার সময় আপনি কম্পেয়ার বুঝাতে না পারেন, তখন আপনার ব্যর্থতা না? তখন তো জবে কি হায়ার ক্লাসে আপনি যেতে পারবেন? কখনো পারবেন না। সো এইগুলো শেখা খুবই আপনার জন্য অত্যাবশ্যকীয়। সো ডিয়ার স্টুডেন্টস, আসেন যে আমরা কোন জিনিসগুলো শিখবো, আসলে কম্পেয়ার কি আর কন্ট্রাস্ট কি। কম্পেয়ার মানেটা কি বলেন তো? কি করা? এখন আসো তুলনা করা মানে এটা আমরা কেমনে বুঝবো যে স্যার এটা তুলনা হয়েছে? ওই যে আমরা মাঝে মাঝে বলি না ইনক্রিজড স্লাইটলি, গতদিন দেখছিলেন না? ইনক্রিজ কি বলি? স্লাইটলি। এই কথাটা লেখার নামই হচ্ছে তুলনা করে ফেলছি। কি করে ফেলছি আমরা? তুলনা করে ফেলছি।
কিন্তু কন্ট্রাস্টিং মাঝে মাঝে দেখছেন না আমরা হাওয়েভার লিখছি, কি লিখছি হাওয়েভার, তারপরে মাঝে মাঝে দেখছেন না আমি বাই কন্ট্রাস্ট লিখছি, আমরা লিখি না এগুলা, বা কন্ট্রাস্টিং ওয়ার্ড যেগুলো অন দ্য আদার হ্যান্ড আছে না, নেভারদালেস এগুলো আছে না, এগুলো হচ্ছে কন্ট্রাস্টিং, মানে বিপরীত জিনিস লেখা। কি জিনিস লেখা? তাহলে আপনি বুঝলেন যে ইনক্রিজ হচ্ছে, কম্পেয়ার হচ্ছে নিজেদের মধ্যে যখন আমরা এইরকম কথাগুলো বলবো সেটা যে কোনো নিয়ম দিয়ে, তখন এটা হবে কম্পেয়ারিং। আর কন্ট্রাস্টিংটা হচ্ছে যখন আমরা হাওয়েভার বাই কন্ট্রাস্ট আরেকটা তার ভিন্ন জিনিসের সাথে তুলনা করে লিখবো, তখন এটার নাম কি হবে? কন্ট্রাস্টিং। মনে থাকবে তো? গ্রেট। তাহলে আসেন যে ডিয়ার স্টুডেন্টস, আমাদের বাচ্চাটা এরকম কিছু কম্পেয়ারিং লাগে, তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাব। দেখেন যে কম্পেয়ার এবং কন্ট্রাস্টিংয়ের জন্য আমাদের রাইটিং টাস্ক ওয়ানে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে ডিগ্রি জানা লাগে। কি জানা লাগে? আর মোস্ট ইন্টারেস্টিং এই ডিগ্রিগুলো কিন্তু আপনারা রিডিংয়ে গেলেও মাঝে মাঝে পাবেন। কোন মডিউলে গেলে? রিডিং। তো ডিগ্রি কয় প্রকার? কে কে বলতে পারবেন কয় প্রকার? 3 প্রকার। কি কি বলেন তো? পজিটিভ ডিগ্রি, ইয়েস। কম্পারেটিভ, এই তো মনে আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর কি? তো পজিটিভ ডিগ্রি হচ্ছে তার এক সিলেবল থাকবে আর কি, মানে যেমন হাই, তার কম্পারেটিভটা কি? হায়ার। আর সুপারলেটিভটা কি? দা হাইয়েস্ট। কোনটা থাকবে? দা হাইয়েস্ট। মানে সুপারলেটিভের আগে সবসময় আপনারা কি লাগাবেন? দা। তো এইটা তো আমি বলে দিলাম, আপনারা 2 থেকে 10 পর্যন্ত করেন, আমি সময় দেব মাত্র 1 মিনিট। এর ভিতরে যেখানে যেটা শূন্যস্থান পূরণ সেখানে সেটার আনসার আপনারা লিখবেন। ওকে, আমি টাইমটা ধরে ফেলি। নো না, দেখেন নাই, আপনারা দেখেন নাই, আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। স্টার্ট। হ্যাঁ, আমি সরে যাচ্ছি। স্টার্ট। Last 5 seconds. Okay, so your time has finished. Time's up. আপনি কয়টা করছেন লাস্টে? পার্সেন্ট 6টা 7টা। আর কে করছেন? মিস্টার আজিম শেষ আপনার? ওকে, গুড। আপনার শেষ? শান্তা? ওকে। সো এখন আসেন যে আর টাইমটা দিব না, এখন অলরেডি ফিনিশ, 1.5 মিনিট হয়ে গেছে। এখন আসেন যে আমার সাথে অ্যান্সারটা মিলান। বিগের কম্পারেটিভ কি? বিগার। হেভিয়ার কম্পারেটিভ কি? হেভিয়ার। আর এটা কি? দ্য হেভিয়েস্ট। আর কম্পারেটিভ পপুলার, মোর পপুলার। আর সুপারলেটিভ কি? দ্য মোস্ট পপুলার। দেন যে গুডের ইয়ে কি? কম্পারেটিভ কি? বেটার। আর এটা কি? ব্যাড। ওয়ার্ডস দ্য ওয়ার্স্ট। মনে রাখবেন, এটা একটু ডিফারেন্ট। আবার দেখেন যে লিটল, আর এটা কি? লেস, দ্য লিস্ট। ফিউ, ফিউয়ার। আর 10 কি? দ্য ফিউয়েস্ট। দ্য ফিউয়েস্ট। মানে সবগুলা কার হয়েছে? হু গট এভরি আনসার কারেক্ট? এনিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ডস। নো ওয়ান হিয়ার। সো 2টা বা 1টা ভুল গেছে, এরকম কারা আছেন যে ইউ গেট 2 রংস? ওকে ওকে। সো শুদ্ধটা এখন দেখে নেন যে কেমন, একটু পরে গিয়ে এগুলো আমাদের কাজে লাগবে। আপনারা দেখে নেন যাদের যাদের ভুল হয়েছে যেগুলা, সেগুলা। ওকে। সো এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখন আসো, আপনারা সবাই কি সিলেট থেকে ঢাকায় গেছিলেন? কেউ কেউ? এখন আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট শিখবো। কে কে গেছিলেন বলেন? সবাই গেছিলেন? রিসেন্টলি আসছেন আপনি? সাবাস। কি দিয়ে আসছেন? গেছেন কি দিয়ে? আচ্ছা, বাস দিয়ে গেছেন। গুড। তাহলে দেখেন তো সিলেট থেকে ঢাকা কয়টা মাধ্যম দিয়ে যাওয়া যায় আপনারা বলেন তো আমাকে, কয়টা মাধ্যম দিয়ে? 6টা। বলেন তো কি কি? আবু সুফিয়ান বলেন। ট্রেন, হ্যাঁ। ওকে, এরোপ্লেন, ইয়েস।
তো বোট মাধ্যম ব্যতীত 3টা মাধ্যমে যাওয়া যায়। প্রথম তো হচ্ছে ট্রেন, পরে বাস, আর কি এরোপ্লেন। কিন্তু নদীপথে আসলে যাওয়া যাবে না, কারণ নদীপথে সিলেটে 2টা নদী বইছে, মানে মেইন সিলেট শহরে। সেটা হচ্ছে ওই পাশে কুশিয়ারা, আর আমাদের সিলেট শহরের ঠিক পাশ গেছে কোনটা গেছে সুরমা। তো এই 2টা নদীর সৃষ্টি হয়েছে তোমার ইন্ডিয়া থেকে, আবার মিশ হয়ে গেছে আবার কোথায়, ইন্ডিয়ায়। মানে ইন্ডিয়া থেকে শুরু হয়ে আবার ইন্ডিয়া চলে গেছে। তো এই হচ্ছে সিস্টেমটা আর কি। তো যাই হোক, আপনি এইগুলো দিয়ে আবার যেতে পারবেন না ঢাকায়, আপনাকে যেতে হবে এখান থেকে সুনামগঞ্জ হয়ে নেত্রকোনার ওইদিকে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে, গিয়ে আপনি ওই যে মেঘনা ওখানে নামবেন, মেঘনা থেকে আবার বুটে করে কুদে যাবেন ঢাকায়। তো মানে 2 দিন লাগবে সময় আর কি। তো যাই হোক, এভাবে কেউ যদি ব্লগার হতে চাও তাহলে এরকম করতে পারেন আর কি, এটা শখের ব্লগার আর কি। তো এইটা দেখেন যে আমি 2টা, একটা ট্রেন নিয়ে আসছি, একটা কি নিয়ে আসছি, বাস। তো এগুলার ভিতরে আমি একটু যদি কম্পেয়ার করি, দেখেন টিকিটের প্রাইস বাসের এখন অনেক বেশি এগুলার, বাট আমি ধরলাম আর কি। টিকিটের প্রাইস ট্রেনের ধরছি 500 টাকা, আর বাসের কত দিই 480 টাকা। তো এখানে দেখেন যে ট্রেন যাচ্ছে 300 কিলোমিটার পার আওয়ারে, আর এটা যাচ্ছে কত 310 কিলোমিটার পার আওয়ারে বাসটা। তো এখানে টিকিটের বেলায় কে একটু বেশি কে একটু কম, আমাকে বলেন তো। ট্রেন একটু বেশি আর বাসটা কে একটু কম। আবার আপনারা লক্ষ্য করেন এখানে স্পিডের বেলায় কে একটু বেশি কে একটু কম। বাস একটু কম মানে বেশি, আর ট্রেন একটু কম মানে 10 কিলোমিটার কম বেশ আর কি। তো এখানে দেখেন যে আমি কিছু জিনিস বলছি, পাশাপাশি আমি আপনাদের দিয়ে দিছি, ওই যে ক্লু দিয়ে দিছি। যেমন দ্য ট্রেন ইজ ড্যাশ দেন দ্য বাস, তো স্লো লেখা। তো 2টার মধ্যে যখন আপনি লিখবেন, 2টার মধ্যে যখন আপনি কোনো কথা লিখবেন, তখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কি ডিগ্রি? আর 2-এর অধিক হয়ে গেলে কি করতে হয়? সুপারলেটিভ। যেমন আমি বললাম যে বর্ণা ইজ এ গুড গার্ল, জাস্ট কাকে বলছি আমি? বর্ণার একজনকে। তারপর আমি বললাম নাহিদ ইজ বেটার দেন বর্ণা, তাহলে কয়জনের মধ্যে আমি বললাম? 2জনের মধ্যে। তারপর আমি বললাম যেমন এখানে আবু সুফিয়ান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কি বললাম? সবার সাথে তুলনা করলে কাকে বললাম? তাকে বলছি না? এই তো। তাহলে দ্যাট মিনস হচ্ছে যে আমরা 2-এর অধিক যাব, তখন কি আমরা কি করব বলেন তো? সুপারলেটিভ ডিগ্রিতে। তো এখানে সব কম্পারেটিভ করা লাগবে। তো আপনারা এগুলো দেখে জাস্ট শূন্যস্থান পূরণে নিয়ে কী বসবে সেই অ্যান্সারটা, ফুল সেন্টেন্স লিখবেন না, শূন্যস্থান পূরণে কী হবে সেইটা। এটার জন্য আমি সময় দিচ্ছি মাত্র 45 সেকেন্ড, অনলি 45 সেকেন্ড। স্টার্ট। হ্যাঁ 2বারই। আপনি সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে আসছে। শেষ। ওকে ওকে যে স্টুডেন্টস ইউর টাইম ইজ ফিনিশড। আপনি কি লিখছেন দেখি? স্লোয়ার, মোর মডার্ন, মোর এক্সপেন্সিভ, ওল্ডার, মোর এক্সপেন্সিভ, মোর মডার্ন। আচ্ছা দিলে হবে, হ্যাঁ গুড। আর কেউ কি লিখছেন? আপনি লিখছেন, বলেন আজিম কী কী লিখছেন আপনি? হ্যাঁ আচ্ছা, স্লোয়ার, জাস্ট স্লোয়ার হবে, মোর স্লোয়ার না, স্লোয়ার। হ্যাঁ থ্যাংক ইউ এই তো হয়েছে। তাহলে আনসারটা দেখি সবাই, তাড়াতাড়ি করা লাগবে এরকম, কারণ এগুলো আপনারা স্কুলে কিন্তু শিখে আসছেন। তো এখানে দেখেন যে ট্রেন ইজ স্লোয়ার দেন দ্য বাস। আসলে স্লো কে যাচ্ছে বলেন তো? ট্রেনটা যাচ্ছে না 300 কিলোমিটার, আর ওইটা কত 310। আবার দেখেন যে দ্য ট্রেন ইজ মোর মডার্ন দেন দ্য বাস, এটা মোর মডার্ন লেস মডার্ন আপনি যে কোনো একটা লিখতে পারেন, কারণ 2টাই এখানে সুন্দর নিয়ে আসছে, 2টাই কি সুন্দর। নাম্বার 3 দেখেন দ্য ট্রেন ইজ মোর এক্সপেন্সিভ দেন দ্য বাস, ট্রেনের প্রাইসটা একটু বেশি না, তাহলে মোর এক্সপেন্সিভ, সেজন্য আমরা মোর এক্সপেন্সিভ বলবো। আর দ্য বাস ইজ ওল্ড ছিল, তাহলে সেজন্য আমরা কি বললাম এখানে? ওল্ডার। আর নাম্বার 5 দ্য বাস ইজ ড্যাশ এক্সপেন্সিভ দেন দ্য ট্রেন, দেখেন যে লেস এক্সপেন্সিভ বলছি, কারণ বাসের টিকিটের প্রাইসটা একটু কম না, এটা তো 500 টাকা, আর এটা কত 480 টাকা, সেজন্য কি লিখছি আমরা? লেস এক্সপেন্সিভ। আবার লেস এক্সপেন্সিভের জায়গায় আপনি চিপারও লিখতে পারেন। কি লিখতে পারেন আপনি? চিপার মানেটা কি বলেন তো? সস্তা আর কি। তাইলে এখানে আপনি চিপার লিখতে পারেন। কি লিখতে পারেন? চিপার। যদি ধরো কারো উদ্দেশ্য হয়েছে যে লেস এক্সপেন্সিভ আমি দিব না, আপনি কি লিখতে পারবেন? চিপার। চিপ থেকে কি আসছে? চিপার।
এরকম আর কি করতে পারেন। সো এরকম আরও জিনিসগুলো আছে। রেডি সবাই? দেখো যে আপনাদের ক্লিয়ার হয় কি না। তো এখন আসেন যে আমি বিগ ডিফারেন্স এবং স্মল ডিফারেন্স এই জিনিসগুলা কেমনে আমরা বার চার্টে গিয়ে আমরা করতে পারি সেই জিনিসটা আপনাদের সাথে এখন দেখাবো। রেডি সবাই? সো বিগ ডিফারেন্স এবং স্মল ডিফারেন্স আমরা বুঝবো কেমনে। আমি ক্লাসের শুরুতেই কিছু জিনিস আঁকছিলাম, মনে আছে আপনাদের? এই যেমন এখানে এই চার্টগুলো আঁকছিলাম। দেখো এখানে সবগুলার তাদের নিজেদের মধ্যে দূরত্বটা একটু দেখো। এগুলা কি একদম স্মল না? এইটার মধ্যেও কি স্মল ডিফারেন্স না নিজের মধ্যে? কিন্তু এইটার ক্ষেত্রে দেখো স্মল স্মল, কিন্তু এইটা এই যে এটা স্মল এস, কিন্তু এইটার সাথে এইটা কি আর স্মল বলতে পারবেন? অনেক বেশি না? তাহলে ওটা কি হতে পারে আমাদের? বিগ। তো স্মল পেলে কীরকম আপনি বর্ণনা করবেন, আর এরকম বিগ তার মধ্যে যদি বিগ ডিফারেন্স থাকে তাহলে কেমনে বর্ণনা করা লাগবে আমরা সেই জিনিসগুলো একটু দেখে নেব। রেডি সবাই? ওকে, সো আসেন যে আমি আবার আমার মেইন টিমে চলে যাচ্ছি। তো এখান থেকে গেলেন, দেখেন যে বিগ এবং স্মল, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্মল ডিফারেন্স। খাতার উপর লিখেন সবাই স্মল ডিফারেন্স, মানে এটা কেমনে আমরা ডিসক্রাইব করব সেই জিনিসটা এখন দেখে নিব। স্মল ডিফারেন্স। তো আমরা সেম আগের মতোই আমরা ট্রেন এবং কাকে নিয়ে আসছি? বাসকে। তো ট্রেন এবং বাস দেখেন যে টিকিট 500 টাকা আর এখানে টিকিট 480 টাকা, একটু বেশি হচ্ছে ট্রেন, একটু কম হচ্ছে বাস। স্পিডের বেলায় দেখেন যে বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে 300 কিলোমিটার পার আওয়ার আর বাস একটু বেশি যাচ্ছে কত? 310 কিলোমিটার। এগুলোর মধ্যে এখন আমরা কম্পারিজন করব। কি করব আমরা? কম্পারিজন। তো প্রথমে আমি একটা কথা বললাম ট্রেন দিয়ে, এই যে ট্রেনের বেলায় যেমন স্পিডের বেলায় প্রথম কাকে নিলাম আমরা? স্পিডটা সিলেক্ট করলাম। তো ট্রেনের স্পিড দিয়ে যদি কথাটা বলি তার সাথে কম্পেয়ার করে, তাহলে যে কথাটা দাঁড়াবে দ্য ট্রেন ইজ স্লাইটলি স্লোয়ার দেন দ্য বাস। মানে কাজটা দাঁড়ালো এখানে যে ট্রেনটা একটু কম দ্রুত যাচ্ছে কার চাইতে? বাসের চেয়ে। তাহলে দ্যাট মিনস আমরা এভাবে বলতে পারি। তো আপনারা এই কথাটা লিখেন, লিখে এই সেম কথাটা আপনি বাস দিয়ে লেখেন। তো কেমনে লিখতে পারেন? প্রথমে এই কথাটা লিখেন, দ্য ট্রেন ইজ, লিখেন সবাই যে কথাটা লিখে দিছি সেইটা। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, স্লাইটলি দ্বারা পরিমাণ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আর স্লোয়ার দ্বারা কি বোঝানো হয়েছে? কম্পারেটিভ। কি বোঝানো হয়েছে? কম্পারেটিভ। তো পরিমাণ লিখতে হবে, পরে কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে। লিখছেন? এখন সেম কথাটা ট্রেন দিয়ে তো আমি শুরু করছি, আপনি বাস দিয়ে শুরু করেন। দ্য বাস ইজ, কেমনে লিখতে পারেন দেখি? দ্য বাস, হ্যাঁ ফাস্টার হবে, ইয়েস। ইজ স্লাইটলি লিখতে পারেন না, গ্র্যাজুয়ালি না, গ্র্যাজুয়ালি হচ্ছে আরেকটু বেশি থাকতে হবে। তো গ্র্যাজুয়ালি না আনাই ভালো, এখানে আপনাকে স্লাইটলি দিতে হবে। দেখি আপনি কেমনে লিখছেন? স্লাইটলি ফাস্টার দেন দ্য ট্রেন। গ্রেট। আপনি কি লিখছেন? আপনার নামটা কি? হাসান। সেম কপি, ইমিডিয়েট। ওকে, সো এখানে দেখেন যে হ্যাঁ এটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি, দ্য ট্রেন ইজ এ লিটল ফাস্টার দেন দ্য ট্রেন। আচ্ছা, এ লিটল মানেটা হচ্ছে স্লাইটলি, এ লিটল মানেটা কি? স্লাইটলি। সেম কথা বোঝায়, কেউ চাইলে স্লাইটলি দিতে পারেন, কেউ চাইলে এটা দিতে পারেন। আর ফাস্টার মানে কি? দ্রুত যাচ্ছে আর কি, সেই জন্য আমরা ফাস্ট থেকে কি নিয়ে আসলাম? ফাস্টার। সো দ্য বাস ইজ স্লাইটলি ফাস্টার দেন দ্য ট্রেন বললেও হবে, দ্য বাস ইজ এ লিটল ফাস্টার দেন দ্য ট্রেন বললেও হবে। এখন আসো পরে, এখন আমরা কি দিয়ে করছি বলেন তো? স্পিড দিয়ে। তো স্পিড দিয়ে করার পরে এখন আমি টিকিট দিয়ে করব। কি দিয়ে করব? টিকিট। টিকিটের প্রাইস কার বেশি? ট্রেনের। একটু কম কার? বাসের। তাহলে আসো এই জিনিসটা আমরা কেমনে বলতে পারি? ফর টিকিটস, মানে টিকিটস দিয়ে। দেখেন যে দ্য ট্রেন দিয়ে যদি প্রথমে কথা বলি, দ্য ট্রেন ইজ স্লাইটলি মোর এক্সপেন্সিভ দেন দ্য বাস। তো আমি এটা কিসের চাইতে বললাম? কার কার? ট্রেনের কথা, মানে ট্রেনের টিকিটের প্রাইসটা একটু বেশি বাসের চেয়ে। তো এটা আপনারা প্রথমে লিখেন, তারপর বাস দিয়ে আপনারা কথাটা লিখবেন আগের মতো। ওকে, স্টার্ট। দেখা যায় ফারিহা না, ফারজানা, ফারজানা কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, ওই বন্যার জন্য তো, বন্যা আপনি লম্বু একজন মানুষ, আপনি পেছনে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি এসে ওর জন্য ওই 2 নম্বর বা 3 নম্বর দিও, ঠিক আছে? বাকিরা সামনে বস। আপনি, হ্যাঁ আপনি এখানে বসবেন না, কারণ পিছনের মানুষদের প্রচুর অসুবিধা হয়। আপনার পিছনে যারা বসবে তাদের সবার অসুবিধা হবে। ওকে, সব শেষ সবার। এখন আসেন, কেউ লিখছেন?
আপনি লিখছেন কি লিখছেন আপনার নাম তামান্না দ্য বাস ইজ এ লিটল চিপার দেন দ্য ট্রেন গুড গ্রেট চিপারও বললে হবে আবার লেস এক্সপেন্সিভ যদি কেউ বলো তারটাও হবে সো দেখেন যে আমরা আনসারটা একটু সবাই এভাবে কি লিখছেন দ্য বাস ইজ স্লাইটলি চিপার দেন দ্য ট্রেন অথবা স্লাইটলি লেস এক্সপেন্সিভ দেন দ্য ট্রেন আপনি কেমন লিখছেন শাহাদত মিয়া বলেন তো লেস এক্সপেন্সিভ হ্যাঁ স্লাইটলি হ্যাঁ হয়েছে গুড এভাবে লিখবো তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন দেনটা কিন্তু এভাবে বানান না দেন দুই ধরনের দেন আছে উচ্চারণ সমান কিন্তু অর্থ ভিন্ন যেমন প্রথম হচ্ছে এই যে এই দেন আর এই দেন এই দুইটার মধ্যে পার্থক্য এটা কিন্তু তুলনা করা বোঝায় কি বোঝায় তুলনা করা আর এটা কি এটা তারপর পরে কি হবে মানে পরে কি হবে সেটা পরে কি সেটার জন্য আমরা কি ইউজ করি দেন তো এইটা দিলে কিন্তু এই সারাটা ভুল হয়ে যাবে তোমার কি হয়ে যাবে ভুল শেষ আর কম্পারিজন হবে না এই ফুল লাইনটাই এক্সামিনার কেটে দিবে ওকে সো কারণ অর্থ একদম ভিন্ন হয়ে গেছে সেজন্য তো যাই হোক এভাবে করলেন এখন আমরা এটা স্মল ডিফারেন্সটা শেষ করার পরে এখন আমরা কোথায় যাচ্ছি বিগ ডিফারেন্সটা তো বিগ ডিফারেন্স তো একটু আগে দেখাইলাম যে কেমনে বিগ একটু বড় যদি হয়ে যায় তাহলে তার মধ্যে কী হয়ে যাবে ওটা বিগ ডিফারেন্স সো রেডি সবাই এখন আসো বিগ ডিফারেন্সটা আমরা কী নিয়ে আসছি প্লেন নিয়ে আসছি তো কে কে প্লেন চড়ো নাই এখনও দেখি হাত তুলো মানে প্লেন চড়ো নাই আপনারা চড়েন নাই আর বাকিরা চড়ে ফেলছো মাশাআল্লাহ তোরা কোথায় গেছিলি রে না সবাইকে দেখানোর জন্য কোনটা বাস্তবে ও কোথায় গেছিলা ইন্ডিয়া ও তাহলে তো অনেক দূরে গেছে আর হ্যাঁ ঢাকা গেছিলা না এখন তো অনেক বাড়াই ফেলছে ঠিক আছে হ্যাঁ 7,000 8,000 অনেক সময় 10,000 নিয়ে নেয় হ্যাঁ আর্জেন্ট 10 হ্যাঁ আপনি 9বার চড়ছেন মাশাআল্লাহ তাহলে তো সে অনেক শিক্ষিত হয়ে গেছে ঠিক আছে ওকে সো বিমানের কিন্তু একটা রীতি আছে আপনি যদি সিলেট থেকে ঢাকায় যান বিমানে তাহলে তেমন যে বিমানে এই যেমন রানওয়ে আছে তার এটা কি আচ্ছা আমি একটা জিনিস দেখাই তোমাদের যেমন বিমানের হচ্ছে গিয়ে যে এই যে রানওয়ে তার ঠিক আছে যেমন এই হচ্ছে উসমানী বিমানবন্দর হ্যাঁ তো এখান থেকে সে এরকম দিয়ে তারপরে উড়াল দেয় না এরকমভাবে উড়াল দেয় না তারপরে দেখুন যে উড়াল দিয়ে এরকম একদম মেঘের উপরে উঠে যায় তাই না ধরো এটা হচ্ছে আমাদের মেঘ সে কিন্তু সিলেট থেকে ঢাকায় গেলেও মেঘের উপর উঠে চলে যায় দেখেন না নিচের দিকে তাকালে বৃষ্টি মেঘ দেখা যায় দেখছেন না গেলে দেখবেন এরপরে নামার সময় জাস্ট ঢাকায় থেকে যখন নামবে তখন দেখবেন যে এই ঢাকায় নামতেছে তার আগ পর্যন্ত কিন্তু সে প্রায় 15 মিনিটের মতো মেঘের উপর থাকে তো তার মেইন উদ্দেশ্য হচ্ছে বিমানের মেইন উদ্দেশ্য থাকে যে সে এইরকম মানে নিচ থেকে উড়াল দেওয়ার সাথে সাথে মেঘের উপর কিভাবে যে মেঘের উপর যাবে সে ওটাই তার চিন্তা থাকে বলেন তো এটা কেন সে মেঘের উপর যেতে চায় এটাও একটা জিনিস হতে পারে আর কি জন্য হতে পারে মানুষে উপভোগ করতে মানুষের জন্য তো সব কিছু উপভোগ করতে নাইস হ্যাঁ নির্দিষ্ট একটা সীমা আছে ও 37,000 ফুট মানে সে এখন বিজ্ঞানী হয়ে গেছে হ্যাঁ 37,000 ফুট 38,000 ফুট সর্বোচ্চ 49,000 উপরে উঠে ফুটের উপরে এর উপর আর উঠলে কিন্তু শেষ আর নিচে নামতে পারবেন না মধ্যাকর্ষণ শক্তি নিয়ে যাবে তোমরাও হাইরে যাবা সবাই অ্যানাউন্সমেন্ট গুড তাই সেজে গেছে এখন বুঝা যার প্রমাণ আছে প্রমাণ দাও না ওকে সো ডিয়ার স্টুডেন্টস টেক এ ক্লোজার লুক এটার বারেটা হচ্ছে ওই যে আজকে বৃষ্টির দিন দিচ্ছে না তুফান দিচ্ছে না তো সকল প্রকার বৃষ্টি তুফান মেঘের কিন্তু নিচে হয় আর বাতাস ঝড় বৃষ্টি তুফান সব কিন্তু কিসের নিচে হয় মেঘের ঠিক মেঘের উপর যদি আপনি নিজেও কোনোভাবে চলে যান এখানে গিয়ে আর ঝড় তুফান বৃষ্টি আর শিলাবৃষ্টি আছে না এগুলো কিচ্ছু পাবেন না বুঝতে পারছো এখন মেইন থিমটা সব কিছু এগুলো কোথায় হয় মেঘের আর বিমান যদি এর নিচে থাকে আর হঠাৎ করে যদি তুফানে পেয়ে যায় বাবা তুফানের যে শক্তি তোমাকে এখন দুমড়ে মুচড়ে সবাইকে শেষ ফেলে দেবে বুঝতে পারছো এখন আর আরেকটা জিনিস বলে যেমন বিমান সবচেয়ে লং জার্নি করে আমাদের বাংলাদেশ থেকে অনেকে মনে করে আসলে আমেরিকা কিন্তু আমেরিকা না সবচেয়ে বেশি লং জার্নি করে অস্ট্রেলিয়াতে কোথায় প্রায় 23 ঘন্টার মধ্যে শুধু সাগরের উপরেই থাকবে যেমন আমাদের বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নেই আপনাকে যেতে হবে হয় টার্কি যেতে হবে নাইলে দুবাই যেতে হবে তো দুবাই থেকে আরও 23 ঘন্টার জার্নি 23, 24, 26 এরকম মানে আর দুবাই থেকে যেমনি উড়াল দেয় ওই যে সাগরের উপর থাকে সে নামার আগ পর্যন্ত কোথায় সাগর কারণ অস্ট্রেলিয়ার চারদিকে কি সাগর সেই একাই এক বিশ্ব ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে যে ওইখানে কি হচ্ছে বিমান যাওয়ার পরে কিছুক্ষণ পরে সবাই 7 থেকে 8 ঘন্টা একদম আছে না ওই যে বিমানের ক্রিউ মেম্বারগুলো আছে না পাইলট আছে না সবাই 7 থেকে 8 ঘন্টা ঘুমায় যাত্রীরাও সবাই ঘুম দেয় ঘুমে উঠার পরে বিমান
পাইলট 2 ঘন্টা আগে উঠবে, সে 8 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমানোর উপরে 2 ঘন্টা আগে উঠবে, সে হ্যান্ডেল ধরবে, তারপর নিচে ধরো আপনি অস্ট্রেলিয়াতে মেলবার্ন যেতে চান ওখানে নামাবে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী রে? সিডনিতে যেতে চান সেখানে সে গিয়ে নামাবে, যেখানে আপনার সেখানেই সে নামাবে। তো বেশিরভাগ ফ্লাইটগুলো সিডনিতেও করে, কারণ সিডনিটা হচ্ছে সামনে আর কি, তাদের মানে মেইন জিনিসই হচ্ছে সিডনি। আবার মেলবার্নও একটু সাইডে পাশাপাশি আর কি, এগুলো সমুদ্রের কাছাকাছি সবগুলাই। তো এই হচ্ছে মেইন সিস্টেমটা আর কি, ঠিক আছে। কারণ এখানে 6 থেকে 8 ঘন্টা সে ঘুমায়, ওইটা কিন্তু মেঘের উপর থাকতে হবে। কোথায় থাকতে হবে? এখন যদি তারা নিচে থাকে তাহলে তো শেষ, তাকে ক্যাপচার করে ফেলবে। আর এটা ছেড়ে বিমানটা ছেড়ে দে তখন অটো পাইলট, নামটা কি? অটো পাইলট নাম শুনছো? ওইটা তুমি রেখে দিলে সে তার মতো দিক নির্ণয় করে ওই রেখা অনুযায়ী সবসময় যেতে থাকবে। ক্লিয়ার হয়েছেন? তো বিমান জার্নি হচ্ছে সবচেয়ে আলহামদুলিল্লাহ সেফ জার্নি। কারণ গাড়ি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন যেভাবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, বা অন্য মুডগুলা, বা মাঝে মাঝে ট্রলার ডুবে যায় না, বড় বড় লঞ্চ, এরকম কিন্তু বিমানটা হয় না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহরই একটা ইশারা আছে। এটা হঠাৎ করে একটা দুইটা হয়ে গেলে কিন্তু সারা বিশ্ব জেনে যায় সাথে সাথে। তো যাই হোক, বিমান জার্নিটা হচ্ছে সবচেয়ে সেফ জার্নি। বিমান জার্নিটা কি সবচেয়ে সেফ? যখন আমার এক স্টুডেন্ট একদিন বললো, স্যার মানুষ খালি রকেট লইয়া হয়ে যায়, চাঁদও যায়, গ্রহ উপগ্রহে যায় না, আমি বিমান লইয়া দিতাম পারতাম না। আসলে বিমান দিয়ে আসলে চাঁদে বা মানে মধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে আপনি উপরে যেতে পারবেন না। ওইটার জন্য আপনাদের আলাদা আরেকটা যান লাগবে, সেটার নাম হচ্ছে রকেট। রকেটের বড় বড় সিলিন্ডার দেখছেন না আপনারা? তো রকেট দেখেন যে সিলিন্ডার দুই পাশে থাকে না এরকম, আর মিডিলে দেখেন না একটা যান থাকে, ওই মিডিলের দুই পাশের দুইটা জিনিসকে রকেট বলা হয়। আর মিডিলের যে যান ওইটার একটা নাম থাকে, যেমন এরোপ্লেনের একটা নাম আছে না, নভো এয়ার, যেমন এটা কি নভো এয়ার, এরকম একটা নাম দেয় আর কি। তো কোনো একটা নাম আছে যেমন Mark 3, Mark 4, এরকম নাম দিয়ে। ওই যে দেখেন না ওই বর্তমানে স্পেস এক্সের মালিক, ওর নাম কি বলো তো? ইলন মাস্ক, সে মাঝে মাঝে পাঠায় দেখেন না, বা তার অনেক জিনিস সে পাঠায় ওইখানে, তো রকেট দিয়ে পাঠায়। তো এখন বিমান কিন্তু এইভাবে যে যায় সে কিন্তু ডাইরেক্ট মানে খাড়া কি করতে পারে না, উপরে উঠতে পারবে না, ওই শক্তিটা বিমানের নাই। তাকে আলাদা অক্সিজেন পোড়াতে হবে, আলাদা কি পোড়াতে হবে? গ্যাস পুড়িয়ে তাকে উপরে যেতে হবে, যদি তার ওই যানটা আপনি নিয়ে যেতে চান ওইখানে। তো বিমান এই শক্তিটা পায় না, কারণ বিমান চলে আমাদের বাতাসের অক্সিজেনের সাহায্যে। আর এখানে রকেটটাকে আলাদা অক্সিজেনের সাহায্যে কী করতে হয়? উপরে নিয়ে যেতে হয়, খাড়া উপরে নিতে হয়। তো আমাদের পৃথিবী, আমাদের যে এই পৃথিবীটা আছে না, আপনি কি দাঁড়িয়ে দেখছেন যে কত কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে? বা এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, এটা কতটুকু উপরে? এটা কি কখনো দেখেন আপনারা? বাসায় ডিশ লাগান না, দেখেন যে ডিশের সবার একদিকে এক সাইডে কি থাকে, মানে ছাতাটা একদিকে থাকে। যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনার ঘরের ছাতা তার ঘরের ছাতা দেখবেন যে একই সাইডে কেন থাকে? কারণ ওই অঞ্চলে আমাদের কোথায় কী আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে। তবে এইটা হচ্ছে আমাদের পৃথিবীতে 350 কিলোমিটার উপরে, ঠিক 350 কিলোমিটার উপরে কি স্পেস, মানে 350 বেড করার সাথে সাথে কোথায় চলে যাবে আপনি? স্পেসে। আবার স্পেস থেকে আরও একটু দূরে, আরও 100 কিলোমিটার বা 200 কিলোমিটার উপরে আছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট। বুঝতে পারছেন? ওই তার যে অঞ্চলটা আছে না, ওই অঞ্চলটা সবসময় সেই রকম ঘুরে তাকে নির্ণয় করতে হয়, কিন্তু সবসময় তাকে কি করতে হয়, মানে ওই যে বিজ্ঞানীরা সবসময় এটার কাজ করতেছে, মানে ওই দিক ঘুরে। আবার সে যদি দিক পরিবর্তন করে ফেলে তাহলে তো সমস্যা, তাহলে কী হবে জানেন? কারো সাথে কাম করবে না। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাতা, মানে ওয়ান কাইন্ড অফ স্যাটেলাইট। আরও কিছু স্যাটেলাইট আছে এখানে পাঠাইছে ওই যে নজরদারি করার জন্য, যে আমেরিকা পাঠায়, চায়না পাঠায়, ইন্ডিয়া পাঠায়। এগুলো হচ্ছে আপনার দেশের ভিতর কোথায় কী করছেন না করছেন সে ছবি তুলে ওটা কী করবে, দেখবে যে আসলে কোনো জিনিস করছেন কি না। মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না, তবে এগুলো বেশিবার পায় না, কারণ এত দূর থেকে যখন ছবি তুলে তখন অনেক সময় সত্য মনে হয় না। তবে হ্যাঁ, বম একটা মারছে, এইটা কোথায় মারছে এইটা আবার ধরতে পারে যে এখানে বম মারছে এটা, বাট মাটি একটু নিচে হয়ে গেলেও তো সে আর কাজ করতে পারে না। এরপরে হচ্ছে কি আরেকটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, নাম শুনছো তোমরা? এইটা কিন্তু সবার উপরে। এইটা কিন্তু আমাদের পৃথিবীতে 16 বার প্রদক্ষিণ করে ডেইলি, 28,000 কিলোমিটার পার আওয়ারে, মানে করে। বিমান তো চলে হচ্ছে এইরকমই, মানে আরও কম, 28,000 কিলোমিটারে এইদিকে যায়, গুরুন্টি মারে, আবার এইদিকে আয়। তো একবার না দুইবার বাংলাদেশের উপর দিয়েও যায় এটা, ঠিক আছে? মানে ডেইলি তুমি ধরো একদিনে 24 ঘন্টা না, 24 ঘন্টা 16 বার সারা পৃথিবী প্রদক্ষিণ করে। তো আমি একজন এরকম, আমার এক বন্ধু বিজ্ঞানী আর কি, তো সে যতটুকু জানে আর আমি যতটুকু জানি। তো আমার প্রশ্ন হয়েছে যে, বন্ধু তুমি তো এই বিষয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছো, তো আমি যখন স্পেস স্টেশনের ভিডিওগুলো দেখো না তোমরা মাঝে মাঝে, তোরা এই হচ্ছে স্টেশন, তো পৃথিবীর যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আলো আছে, কিন্তু কি আছে? লাইট আছে, কিন্তু ওই পাশে হচ্ছে অন্ধকার, মানে এর সাইডগুলো দেখবেন যে অন্ধকার। তো আমি বললাম যে এই অন্ধকার সাইডগুলোতে কি আছে?
আমার প্রশ্ন এরকম থাকে, তো এখন তো সে বলতে পারে না ইন্দুকার সাইটগুলো। তারপর তাকে প্রশ্ন করলাম যে ইন্টারন্যাশনাল স্টেশন তো ঘুরতেছে 16 বার, তো সে একটা কাজ করে না কেন, ওইটা বেদ করে ওইখানে গিয়ে দেখে না কেন অন্ধকার সাইডে কি আছে। তো সে তো বিচারার বিজ্ঞান বেরতো এখন। তারপর আমি আরো কিছু ওই যে ইউটিউব গাইডটা দেখলাম যে আসলে এইখানে আর যাবে না, এখানে এই অন্ধকার জগতে আর সে কি করতে পারবে না, যেতে পারবে না, ওইটাই শেষ সীমানা। সে অটোমেটিক ঘুরে আবার কি ওই উল্টা দিকে আসে, মানে আবার যেখান থেকে গেছে না ওইখান থেকে আবার আসে। তো আল্লাহ কিন্তু বাউন্ড করে দিছে যে এর বাইরে আর তুমি এটা নিয়ে কি করতে পারবেন না, যেতে পারবেন না, যেখানে আসো ওইখানেই আবার চলে আসতে হবে। তাকে আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে পৃথিবীর ধরো ওই পাশ থেকে ওই পাশে গেলে তো আমি তো শেষ সীমানায় পৌঁছাতে পারবো। তো সে আমাকে বললো আসলে পৃথিবীর কোনো শেষ সীমানা নাই, পৃথিবীর কি নাই, তুমি পৃথিবীর এই অঞ্চল থেকে এই অঞ্চলে ঘুরে 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 আবার তুমি তোমার জায়গায় চলে আসবা। তখন আমি বললাম কেমনে? তো সে বললো যে পৃথিবী হচ্ছে ফুটবল, দেখছো না, ফুটবলের ওই ফেজ থেকে ওই ফেজে গেলে দেখবেন যে আপনি ঘুরে ঘুরে কোথায় চলে আসছেন, নিজের জায়গায় চলে আসছেন। তো এইরকম পৃথিবীটা এইরকম, মানে শেষ সীমানা সুইজারল্যান্ডের একটা জায়গা আছে। তো সেদিন আমি দেখলাম কি এবং কেন একটা ইউটিউব চ্যানেল আছে, সে দেখাইছে আর কি। তো এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, আমার ভালো লাগছে, এই ইনফরমেশনগুলো আমার সাথে মিলে গেছে। তো এখানে দেখলাম যে পৃথিবীর শেষ সীমানা যখন আপনি যাবেন তখন দুয়া, আবসা আর স্নো আছে না, ওইগুলো থাকে, মানে আপনি আর একদিকেও মানে যেতে পারবেন না। ড্রোন যে যদি আপনি পাঠান কোনো একটা ড্রোন, তো ড্রোন দিয়ে পাঠানোর পর ড্রোনের তো সামনে তো ক্যামেরা থাকে, তো ক্যামেরা তো দেখাতে হবে যে এরপরে কি ওই ড্রোনের ক্যামেরাটা মানে সব সাদা হয়ে যায়। সো এর কারণে এর ওপাশে আর কেউ যেতেই পারে না, শেষ। এই হচ্ছে সিস্টেমটা। তো যাই হোক, এগুলা নিয়ে কি আপনারা গবেষণা করেন কখনো? আচ্ছা আচ্ছা। এখন আসো, আমরা এখন এয়ারপ্লেন দিয়ে যাই সবাই, রেডি? তো মনে মনে সবাই কল্পনা করো, ওকে? সো এখন আসো, যেমন বিগ ডিফারেন্সটা দেখো যে টিকিটের প্রাইস এখানে কিন্তু আমি আগে যেগুলো গেছিলাম তখন এই প্রাইসটা ছিল, তো আমার আরও 500 টাকা ডিসকাউন্ট দিছে, 3000-এ গেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন এদিন গিয়ে উনি 8000 টাকা। তো দেখো যে টিকিট 480 টাকা, আর এটা কত 3500 টাকা। আবার স্পিড বেলায় 310, এটা কত 500 কিলোমিটার, অনেক বেশি না, অনেক বেশি ডিফারেন্স না? তো তখন আমরা বলতে পারি দ্য বাস ইজ মাচ অথবা ফার অথবা এলট চিপার দেন দ্য কি এয়ারপ্লেন। বুঝতে পারছো? তো এখানে যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন, হয় মাচ ইউজ করেন, নাইলে ফার, নাইলে কি এলট, যে কোনো একটা লিখবেন। লিখার সময় আমি স্লেশ দিয়ে লিখছি, লিখেন তো। এরপরে আপনাদের কাজ, এরপরে আপনারা লিখবেন এয়ারপ্লেন দিয়ে, দ্য এয়ারপ্লেন ইজ, এভাবে লিখবেন। হ্যাঁ, বাংলাদেশ বাদ না, ভালো বিহেভিয়ার মনে হয় খারাপ করে। বিহেভিয়ার কীরকম? সার্ভিস ভালো না লাগলে তো অসুবিধা। লিখছেন আপনি? ওকে, গুড। এখন আসো, পরবর্তীতে আমি বাস দিয়ে লিখছি, তো আপনি এয়ারপ্লেন দিয়ে লিখুন তো। দেয়ার এয়ারপ্লেন ইজ কেমনে লিখবেন? লিখা শেষ? দ্য এয়ারপ্লেন ইজ মোর এক্সপেন্সিভ দেন দ্য, আচ্ছা এখানে মাছ লিখতে হবে, মাছ মোর, আপনি মাছ নিতে হবে, মাছ নিতে হবে না, মাছ তো দিলেন, পরে তো এক্সপেন্সিভের কম্পারেটিভ কি মোর এক্সপেন্সিভ, মাছ মোর, জি জি, মাছ মোর এক্সপেন্সিভ। যেমন টেক এ ক্লোজার লুক হিয়ার ডিয়ার স্টুডেন্টস, দ্য আনসার ইজ হিয়ার, দ্য এয়ারপ্লেন ইজ মাচ ফার এ লট। আপনি যে কোনো একটা লিখবেন, এরপরে লিখবেন মোর এক্সপেন্সিভ দেন দ্য, হ্যাঁ এক্সপেন্সিভ দেন দ্য বাস, খুব বেশি আর কি। আসলে এটা হচ্ছে গিয়ে ওই যে নষ্ট হয়ে যায়, মানে ডিফিকাল্টি পাইছে। এখন স্যার পুরো 1 ঘন্টা উইদাউট এসি 100 বছর ধরে পুরো 1 ঘন্টা উইদাউট এসি, এসি তো তারা সব ডিসেবল করে। তাহলে আপনি ইউএস বাংলায় গেলেন না কেন? এটা তো স্যার কোলাবার গেছি, কোলাবার গিয়ে তো শাস্তি পেল। এরপর ধরুন আমি 3 বার গেছি, বিস্তারায় গেছি, আবার ইয়ে গেছি, সব ইন্ডিগো গেছি, বিস্তারায় ইন্ডিগো তাদের সার্ভিস কিরকম? ভালো। বাট বাংলাদেশ বিমানবন্দরের সাথে তুলনা ভালো। এটা সবাই বলছে, আসলে এরা কি করবে, এরা যে আমরা তো মানুষ বেশ ভালো, তাই না? হ্যাঁ, মানে এসি নাই তো, আপনি এই রুমেই তো গরমের সময় এসি না দিলে সব শেষ।
অবস্থা কাইল হয়ে যায়। যাই হোক, এখন দেখেন যে আমরা এটা কিসের ব্যাপারে দেখছি আমরা, দেখেন তো আগে তো আমরা লিখছি কি টিকিটের ব্যাপারে, এখন আমি স্পিডের বেলায় যদি দেখি তাহলে দুইটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য। দ্য বাস ইজ মাচ স্লোয়ার দেন দ্য এয়ারপ্লেন। স্লো কোনটা যাচ্ছে বেশি? বাসটা খুব বেশি স্লো যাচ্ছে না, সেজন্য এই কথা বললাম দ্য বাস ইজ মাচ স্লোয়ার দেন দ্য এয়ারপ্লেন। আর এটার ক্ষেত্রে বললাম দ্য এয়ারপ্লেন ইজ ফার ফাস্টার দেন দ্য বাস। এইভাবে বলছি আর কি। লিখেন, দুটা সেন্টেন্সটা লিখেন আপনারা। এটা দিয়ে আমাদের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট মোটামুটি শেষ। এরপরে আরও 2 মিনিট আমি কিছু জিনিস দেখাবো, আপনাদের ভালো ভালো লাগবে আর কি। লিখেন সবাই। ওকে, আই হোপ সবার লেখা শেষ, তাই না? শেষ কি? যাই হোক, এখন আমরা একটু সামনের দিকে যাব। আমরা মোটামুটি স্মল ডিফারেন্স শিখলাম, আর কি শিখছি আমরা? বিগ ডিফারেন্স। এখন আসুন ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আপনাদের কিছু জিনিস দেবো, আপনারা নিজেরা আমাকে আনসার বলবেন, আমি আর কিছু বুঝাবো না। এখন কয়টা জিনিস নিয়ে আসছি আমরা? 3টা। তাইলে এখন কোন ডিগ্রিতে যাবে আমাদের কথাটা? সুপারলেটিভ। আচ্ছা, নাম্বার 1-এ কী হবে আনসার? নাম্বার 2-তে কী হবে? আপনারা মাত্র 30 সেকেন্ডের ভিতর বলেন তো সবাই, কী হতে পারে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রথম নাম্বার 1 কি দিচ্ছেন, আর সেকেন্ড নাম্বার কি দিচ্ছেন? তাহলে দেখবো বাস ট্রেন হয়েছে কি? হ্যাঁ, দ্য বাস আর দ্য ট্রেন। মানে সবচেয়ে চিপেস্ট কোনটা দেখেন? বাস না? বাকিগুলোর তো প্রাইস বেশি। আর সবচেয়ে স্লো কোনটা যাচ্ছে দেখেন যে আপনারা ট্রেনটা যাচ্ছে, সেজন্য আমরা বললাম। এখন আরেকটা দেয় এরকম, ঠিক আছে? এরকম 30 সেকেন্ড টাইম দেবে, এর ভিতর বলতে হবে। ওকে, সো এই 2টা বলেন তো, স্টার্ট। দুইটাই কি? কেমনে বুঝলেন? সবচেয়ে এক্সপেন্সিভ বেশি, আর সবচেয়ে ফাস্টেস্ট এয়ারপ্লেন। তাহলে দেখি, হ্যাঁ, গুড, দ্য এয়ারপ্লেন। পরেরটাও কি? দ্য এয়ারপ্লেন। থ্যাংক ইউ, এই তো আপনারা বুঝতে পারছেন। এখন আসো আমরা যে জিনিসে যাব সেটা হচ্ছে আরও কিছু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট আমি আপনাদের সাথে মুখে মুখে নিব, জাস্ট ধরার জন্য, বোঝার জন্য। আছে না মাঝে মাঝে আপনি একটা চার্ট দেখছেন, চার্ট দেখে তো বুঝতে হবে ওইটা কী ঘটছে না ঘটছে, তো ওই জিনিসটা আমার সাথে শেয়ার করবেন আপনারা। রেডি সবাই? দেখেন, এখন আসেন যে এখানে হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট, এভারেজ নাম্বার অফ সিগারেটস পার ইয়ার পার পারসন পার ইয়ার। তো এটা সিগারেটের উপরে আর কি। তো তোরা কি সিগারেট খাইছিলি? আচ্ছা, ছেলেরা ভালো না, খাও না? কেউ খাও না? আচ্ছা, মেয়েরা তো খাইলেও বলবে না। আচ্ছা, ওকে। সো যাই হোক, এটা এখন কমে গেছে, কারণ স্বাধীনতার সময় মানুষ প্রচুর সিগারেট খাইছে। তো আমার এক আঙ্কেল সিগারেট বেচে বেচে উনি 6 তলা বিল্ডিং তুলে ফেলছেন। এখন কিন্তু ইয়াং জেনারেশন আমাদের বাংলাদেশে এখন কমে যাচ্ছে এটা খাওয়া। আই ডোন্ট নো, আমি আসলে দেখিনি, বাট মাঝে মাঝে দেখি আর কি। তো একদিন তো আমার এক স্টুডেন্টকে দেখে বলছি, তো সে কী করবে, পকেটের দিকে ঢুকাবে না সামনের দিকে? পরে যে পকেটে ঢুকাই দিচ্ছে, পরে তো চেনার এই পকেটটা শেষ। আর এরকম তো আপনাদের যদি কোনোদিন আমি সামনে পড়ে যাই, ঠিক আছে, বা কোনো একজন সম্মানিত পার্থ পড়ে গেছেন আপনাদের সামনে, সো কী করবেন? ঠিক আছে, জি বলে এইরকম নিবা, ঠিক আছে? আনাইলে বলবো, ও সরি, এগুলো আমি খাই না, এগুলো আমার একটা বন্ধু দিয়েছিল, শেষ ফালাই দিয়া, ফালাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? তো এই জিনিসটা করতে, কিন্তু ওর মতো যদি এরকম হয়ে যায়, যাই আল্লাহ ভালো করছে, ওইটা পড়ে গেছে, আরও যদি কিছু হয়ে যেত লাইফ শেষ। তো এখন আসো আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এটা দেখেন যে আমরা নাউন এবং বারগুলো আমি আপনাদের দেখাবো। তো এখানে আসো, প্রথম দেখেন যে এখানে কয়টা দেশ বলেন তো? 4টা। এটা কি? জাপান, ইজিপ্ট, কানাডা, রাশিয়া। এই দেশগুলোর মধ্যে কোন দেশ আপনার ভালো লাগে বেশি? জাপান। কিন্তু জাপান তো ভিসা দেয় না। কানাডা গেলে তো এখন রুজি রোজগার কম।
রাশিয়ার তো নাই, যুদ্ধ আছে। হ্যাঁ, আপনি জাপান দেখতে পারেন, কানাডা দেখতে পারেন, কারণ এগুলা ভালো আছে রুচি। আর ইজিপ্ট তো আমাদের মতো এরা টকটকামি করে বেশি। তো যাই হোক, এখানে আপনার কাছে আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে কে সবচেয়ে বেশি, কে সবচেয়ে কম, স্লাইটলি মোর দেন ইজিপ্টকে আর ফার লেস দেন রাশিয়াকে। দেখি 30 সেকেন্ডে আপনার আনসার বলতে পারবেন, মুখে মুখে বলেন আমাকে। আচ্ছা, প্রথমে এটা বলেন তো, দ্য মোস্ট কে? কেমনে বুঝলেন দ্য মোস্ট? তারা সবচেয়ে বেশি সিগারেট খাইছে এরা, ঠিক আছে। সেজন্য রাশিয়া হচ্ছে গিয়ে কি, রাশিয়া না রাশা, কি বলে ইংলিশে বলে রাশা, রাশিয়া হই আমরা তো বাঙালি না নি একটু। হ্যাঁ হ্যাঁ, দ্য লিস্ট এটা কি, সবচেয়ে কম কানাডা। তবে এটা আমার বিশ্বাস হইল না। কেন বিশ্বাস হইছে না তোমাদের বলি, কারণ শীত প্রধান দেশের মানুষগুলো বেশি সিগারেট খায়। আপনি যদি ইংল্যান্ডে যান, গিয়ে দেখবেন যে সবাই মোটামুটি সবাই অ্যাভারেজ, এই যে আপনারা গেছেন আপনারা হয়তো করবেন না, আমি করি নাই, আমি ছিলাম যেহেতু করি নাই, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে সবাই খায়। এগুলো বাংলাদেশে খাইতো না, কিন্তু ওখানে ট্রেন্ড, মানে ওটা খেয়ে পড়ে। ছেলেরা মেয়েরা সমান প্রকৃতির। তো বাঙালি মেয়েরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ছেলেরাও অনেক ভালো, ঠিক আছে, মানে এগুলাতে যায় না আর কি। বাট পাখি যেগুলো আছে পাকিস্তানি, এগুলা গিয়ে দেখা যায় অনেক কিছু করে, ঠিক আছে, এদেরকে ওখানে বলে পাখি। তো তারপর এরপর দেখেন যে স্লাইটলি মোর দেন ইজিপ্ট কোন দেশ? ইজিপ্ট কই, ইজিপ্ট অরেঞ্জ ইজিপ্ট। আর স্লাইটলি মোর দেন ইজিপ্ট কোনটা দিছেন? জাপান। একটু বেশি না দেখেন, সো এটা হচ্ছে জাপান আনসার আসবে। কি আসবে? জাপান। আর ফার লেস দেন রাশিয়া, এটা কোনটা? কোনটা? ফার লেস দেন রাশিয়া। হ্যাঁ, সবার চাইতে রাশিয়ার চাইতে সবচাইতে। এটা কোন দেশ? কানাডা। তাহলে তো কানাডা হবে আনসার। কি হবে এটা? কানাডা। এটা হবে কানাডা। বুঝতে পারছেন? এইভাবে আনসার হবে। হ্যাঁ, বেশি দূরত্ব, ফার লেস মানে সবচেয়ে কম। রাশিয়ার চাইতে সবচেয়ে কম তো হচ্ছে কানাডা। তো রাশিয়ানরা সবচেয়ে বেশি অ্যালকোহলও খায়, আবার কোনটা খায়? সিগারেট খায়। আবার সবচেয়ে কিডনি রোগে বেশি ভুগে হচ্ছে রাশিয়া, পরে আবার যুক্তরাষ্ট্রের মানুষ। আবার যুক্তরাষ্ট্রের মানুষ বেশি মরে হচ্ছে ক্যান্সার হয়। কী হয়? এই যে স্টিভ জবস আছে না, ওই যে সামনে ওই যে ওইটার নাম কি, ওই যে উইন্ডোজ কোম্পানির মালিক, ওটার নাম কি? বিল গেটস। এই যে কম্পিউটার উইন্ডোজ চালাও না, এগুলো তো তার কোম্পানির, মাইক্রোসফট। হ্যাঁ, কি বিক্রি দিচ্ছে, কারণ সবসময় আপনি কম্পিউটার কিনলেই তার প্রোডাক্ট আছে। তারপর কোয়ালকম আলাদা মনে কোম্পানি, কোয়ালকম একটা কোম্পানি আছে যে মোবাইলের বিক্রি করে প্রসেসর, এটা কিন্তু প্রচুর, এটা মাইক্রোসফট এখন টেক্কা দিয়ে দিবে। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসগুলো তো দেখলেন সবাই, এখন পারবেন না? এই জিনিসগুলো ব্যতীত আমাদের আরও কিছু জিনিস আছে, বইতে দেওয়া আছে। আপনাদের বই, আমাদের বইয়ের পেজ নাম্বার লিখে রাখেন, পেজ নাম্বার 9 থেকে 25, পেজ 9 থেকে 25 আজকে রাত্রে পড়ে ফেলবেন। তাহলে যতগুলো আমাদের গ্রামার আছে রাইটিং টাস্ক 1 সম্বন্ধে, এখানে সবগুলো জিনিস সুন্দর করে বলা আছে। আপনারা ওটা 1 বাই 1 পড়বেন, একটু বোঝার ট্রাই করবেন, দ্যাটস অল। আর এখানে দেখো যে কিছু কিছু কথা আছে, যেমন ট্রানজিশনাল কিছু ওয়ার্ড, যেমন হাউএভার, ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, এগুলো আগেও বলছি। এগুলো হচ্ছে একটা কথা যদি একরকম থাকে, তার অপর কথা কি থাকবে? বিপরীত। মানে এক কথা পজিটিভ, তার অপর কথা কি থাকতে হবে? নেগেটিভ। ধরেন এক পক্ষ লিখছেন অ্যাডভান্টেজ, তার এগুলো ইউজ করলে অপর পক্ষ কি বলতে হবে? এইরকমভাবে কাজ করে। যেমন আমি বললাম জাপান কনজিউমস নিয়ারলি 70 মিলিয়ন টনস অফ ওয়েল, এখানে কত মিলিয়ন বলছি? 70। কিন্তু অপরপক্ষে কি সেম আমি কথা বলতে পারবো আর একটা পজিটিভ কথা বলতে পারবো না? হাউএভার ইট প্রডিউসেস নান, মানে এটা কোনো কি করে না? প্রোডাকশন করে না, মানে এটা কোনো উৎপাদন করে না। তাহলে উৎপাদন করে না, তাহলে জিনিসটা পজিটিভ না নেগেটিভ? মানে দেখেন যে এইটা এক পক্ষ, এইটা অন্য পক্ষ। তো এইরকম এগুলা হয় সেম, হাউএভার, ইন কন্ট্রাস্ট, আর কোনটা? অন দ্য আদার হ্যান্ড। আবার স্লাইড কাজ করে এগুলোর মধ্যে সেম, হোয়ার এজ হোয়াইল, হোয়ার এজ হোয়াইল, এবং কোনটা? অলদো। এগুলো স্লাইড ওইগুলোর মতোই কি করে কাজ করে, কিন্তু এগুলো হচ্ছে শক্তিশালী বেশি। এই ট্রানজিশন ওয়ার্ডগুলো কি খুব বেশি শক্তিশালী। আর রেদার দেন কম শক্তিশালী হচ্ছে যে হোয়ার এজ হোয়াইল, ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, হোয়ার এজ হোয়াইল, অলদো, এগুলা। রাইটিং টাস্ক 2-তে যাওয়ার পর এরকম একটা গ্রামার ক্লাস আছে, আমি এরকম 40 থেকে 50 মিনিট নেই, ওখানে বুঝাইয়া দেই। এগুলো যখন কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয় না, ওইগুলোর ক্ষেত্রে গিয়ে ব্যবহৃত হয়। আর এগুলো একটু আপনারা দেখে নেবেন প্লিজ, দয়া করে সবাই। আর কি আছে এখানে আমাদের? এই যে এগুলাও আছে, এগুলো অবশ্য আমাদের কাজে লাগে না, বাট সেম রিলেটেড জিনিসগুলো কাজে লাগে। এই যে সেম অ্যাজ, এই যে সেম, সেম অ্যাজ, লাইক, এগুলো হচ্ছে রিডিংয়েও কাজে লাগে। মানে এগুলো দ্বারা তুলনা করা বোঝায়। এগুলো দ্বারা কি বোঝায়? তুলনা করা বোঝায়। তো একটু দেখেন সবাই।
আচ্ছা, তাহলে শেষ করলাম আমাদের কি সেকশন, এখানে গ্রামার সেকশন। এখন গিয়ে আমরা কি স্টার্ট করব বলেন তো? বার চার্ট ইউজ করব। সো রেডি সবাই? আসেন আমরা এখন বার চার্ট ইউজ করে ফেলি।